গল্পটি নেওয়া হয়েছে গৌতম রায়ের লেখা ডিটেকটিভ নীলাঞ্জন ব্যানার্জি থেকে। গল্প পাঠে রয়েছে শুভ, শুভম, প্রীতম, রাজ চট্টোপাধ্যায়, দেবস্মিতা এবং আমি অপূর্ব। গল্পটি মন দিয়ে শুনুন। তবে হ্যাঁ, আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই করবেন। এরকম গোয়েন্দা গল্প আর অ্যাডভেঞ্চার গল্প আমরা প্রায় নিয়ে আসি। তাহলে আর বেশি দেরি না করে চলুন শুরু করা যাক। মৃতদেহের কাছে মুখ নামিয়ে এনে অনেকক্ষণ ধরে কি যেন খুঁটিয়ে দেখছিল নীল। এই মুহূর্তে ঘরের মধ্যে আমি আর নীল ছাড়া কেউই নেই। পাশের ঘরে ইন্সপেক্টর সরল সিং এতক্ষণে জেরা শুরু করেছেন। এখান থেকে তার হম্বিতম্বি শোনা যাচ্ছে। একসময় নীল সোজা হয়ে কোমরে হাত রেখে কিছুক্ষণ দাঁড়িয়ে রইল। মৃতদেহের কাছে পড়ে থাকা রক্তাক্ত খুঁটটা দু আঙুলে আলতো স্পর্শে তুলে নিল। জানালার কাছে গিয়ে বাইরে থেকে আসা আলোর সামনে খুঁটটাকে বিশেষ মনোযোগ দিয়ে পরীক্ষা করতে লাগলো। ওর হাতে এখন পাতলা নাইলনের গ্লাভস পরা আছে, অর্থাৎ মার্ডার ওয়েপেন্সের গায়ে কোনোভাবেই ওর আঙুলের ছাপ পড়বে না। ঘরটা মাঝারি মাপের, বাড়ির একেবারে শেষ অংশে। এ ঘরে আলো প্রায় নিষ্প্রভ, যার জন্য নীলকে প্রায়ই মাঝে মধ্যে টর্চ ব্যবহার করতে হচ্ছে। জানলার ধার থেকে ফিরে আসতে আসতে প্রায় স্বগতোক্তির সুরেই ও বলল, তাহলে খুঁটটা কার? আমি কোনো প্রশ্ন করলাম না, কারণ আমি জানি পর্যবেক্ষণের সময় ও প্রায় স্বগতোক্তি করে। নিজের মনে অদ্ভুত সব প্রশ্নের উত্তর খোঁজে। মৃতদেহ ছেড়ে নীল এবার পরের আসবাবপত্রে মন দিল। আসবাব বলতে তেমন কিছুই নেই। এক কোণে একটা পুরনো কাঠের ছোট আলমারি, আলমারির এক পাল্লায় একটা আয়না বসানো রয়েছে, পাশেই একটা মামুলি আলনা, সেখানে কয়েকটা ব্যবহৃত হাফাতা পাঞ্জাবি আর ধুতি। টেবিলের ওপর কয়েকদিনের পুরনো খবরের কাগজ, একটা রেসের বই, কয়েকটা টাকার কিছু খুচরো পয়সা, একটা মামুলি ডট পেন, খোলা চশমা, ময়লা রুমাল, তলানে অবশিষ্ট দিশি মতের বোতল আর একটা খালি কাচের গ্লাস। গ্লাসটাকে নীল ভালোভাবে শুকে দেখল। পাল্লা নামিয়ে ফের আলমারির কাছে চলে গেল। চাবি দেওয়া ছিল না। নব ধরে টানতেই পাল্লা খুলে গেল। ভেতরের অধিকাংশই ফাঁকা র্যাক, মাত্র কয়েকটাই জামাকাপড় ভাঁজ করা হয়েছে। একটা তুষের চাদর, কিছু পুরনো কাগজপত্র আর কয়েকখানা পুরনো বই। বইগুলো উল্টোপাল্টে দেখল। হঠাৎ একটা বই থেকে একটা খাম বেরিয়ে এলো। খামটা খুলতেই ভাঁজ করা একটা কাগজ বের হলো। কাগজটা একবার চোখ বুলিয়ে সে সেটিকে পকেটে চালান করে দিল। নিচের র্যাক থেকে বের হলো একটা খালি মদের বোতল, দামি এবং বিলিতি মদ। মাথা তোলাতে তোলাতে কি যেন চিন্তা করল। বোতলটাকে সস্থানে রেখে দিয়ে ও আবার খাটের কাছে গিয়ে দাঁড়ালো। খাটটা একেবারে জানালার ধারে। হঠাৎ ও বলে উঠল, একবার বাইরে গিয়ে জানালার ধারে গিয়ে দাঁড়াতো। ওর কথা মতো আমি ঘর থেকে বেরিয়ে জানালার পাশে গিয়ে দাঁড়ালাম। ঘরের ভেতর থেকে নীল বলল, এবার তোর হাতটা বাড়িয়ে বডিটা টাচ করতে পারিস কিনা দেখতো। তাই করলাম, কিন্তু তখনও প্রায় বিগতখানেক দূরে দেহটা পড়ে আছে। ঠিক আছে, চলায়। তার মানে জানলার ওপাশ থেকে খুনটা হয়নি। ঘরে ফিরে এসে দেখি নীল খাটের নিচে টান টান হয়ে শুয়ে পড়েছে। টর্চ জ্বালিয়ে কিছু একটা দেখার চেষ্টা করছে। এতক্ষণ আমি ভালো করে মৃতদেহটা দেখলাম। ভদ্রলোকের বয়স সম্ভবত 50 পেরিয়ে গেছে। গায়ের রংটা এককালে বেশ ফর্সাই ছিল, এখন তামাটে। রোগা রোগা চেহারা, আর মুখে যন্ত্রণার চিহ্ন স্পষ্ট। ভদ্রলোকের অন্তিম মুহূর্তটা যে অত্যন্ত যন্ত্রণায় শেষ হয়েছে সেটা দেখলে বেশ বোঝা যায়। একটা ধারালো খুর দিয়ে কে যেন পেঁচিয়ে পেঁচিয়ে কণ্ঠনালীটা কেটে দিয়েছে। বিছানা সাদা চামড়াটা রক্তে লাল হয়ে গেছে। এখন অবশ্য রক্তের রং খয়েরি হতে চলেছে। মুখের ওপর গোটা কয়েক মাছিও এলোমেলো ঘুরছে। দৃশ্যটা মোটেই সুখপ্রদ নয়। সরে এলাম। নীল ততক্ষণে খাটের নিচ থেকে বেরিয়ে এসেছে। কোনো এর ধুলো ঝাড়তে ঝাড়তে ও বলল, চল, এ ঘরে আর দেখবার মতো কিছুই নেই। বেরিয়ে আসার সময় আলনা থেকে একটা ধুতি এনে মৃতার মুখে চাপা দিল। পাশের ঘরে ঢুকতে ঢুকতে শুনলাম সরল সিং, যার নাম দিয়েছিলাম বেবি এলিফ্যান্ট। তিনি তখন রুদ্ররোষে চিৎকার করছেন, একটা মিথ্যে কথা বললে এক থাপ্পড়ে আধখানা করে দেবো, ননসেন্স কোথাকার। এটা আমি অনেক দিন দেখেছি। সিংহেমশাই বুদ্ধিতে পেরে না উঠলে থাপ্পড়ের ভয় দেখান। জেরা চলছিল তখন একজন চাকরের। ঘরে ঢুকেই নীল বলল,
মিস্টার সিনহা, আপনার জেরা কমপ্লিট? কোথায় আর হলো, এই ব্যাটাকে নিয়েই তো 1 ঘন্টা কাভার হয়ে গেল। আপনি যদি পারমিট করেন তাহলে আমি দু একটা প্রশ্ন করতে পারি। আলবাত করবে, দেখো যদি পেট থেকে কিছু বার করতে পারো। আমি তো মায়েরই প্রায় গলদঘর্ম হয়ে গেলাম। হাসি পাচ্ছিল। তেমন তেমন অবস্থার দরুন শীতেও ভদ্রলোককে আমি ঘামতে দেখেছি। কিন্তু এখন হাসির সময় নয়। চুপ করে গেলাম। নীল ছেলেটাকে কাছে ডাকলো। বয়স অনুমান ওই 22-23 হবে। তোমার নাম কি? আগে গোরাচাঁদ দাস। থাকো কোথায়? কোলাঘাট। এ বাড়িতে কতদিন আছো? তা আপনার বছর 5 হবে। যিনি খুন হয়েছেন তার নাম কি? আগে চিদানন্দবাবু। উনি এই বাড়ির কে হন? আগে সেটা আমার পক্ষে বলা সম্ভব নয়। রাতে এই বাড়ির সদর বন্ধ হয় কখন? তা ঠিক নেই, ওই সবাই এসে গেলে। কাল কটায় বন্ধ হয়েছিল? 10টায়। আমি নিজে হাতে বন্ধ করেছি। কি করে জানলে তখন 10টা বাজে? এ বাড়িতে কি ঘন্টাওয়ালা ঘড়ি আছে? আছে বাবু, তবে ঘন্টা শোনার দরকার লাগে না। রাত 10টায় প্রায় প্রতিদিনই লোডশেডিং হয়। কালও হয়েছিল। আর বড় মার হুকুম, লোডশেডিং হলেই দরজায় খিল পড়ে যাবে। তারপর তুমি কি করেছিলে? শুয়ে পড়েছিলুম বাবু, ওই ছাদে। সদর বন্ধ হয়ে গেলে বাড়ির বাইরে থেকে ভেতরে কি কেউ ঢুকতে পারে? তাহলে তো পেছনের পাঁচিল টপকাতে হবে। সে ভারী হ্যাপার ব্যাপার। পাশের বাড়ির লোক দেখে ফেলবে কি না। এই বাড়িতে মোট কতজন লোক থাকেন? বেশি নয়, বড় মা, মেজো মা, বড় কাকা, ছোট কাকা আর সীমা দিদিমণি মানে বড় মার মেয়ে। ছি চাকরদের মধ্যে আমি আর রতনের দিদি। তাহলে চিদানন্দ বাবু? আগে তিনি তো উড়ো পাখি, আসেন যান এই আর কি। ঠিক আছে, তুমি এখন যেতে পারো। দারোগাবাবুর হুকুম না নিয়ে বাড়ি ছেড়ে কোথাও যাবে না। যে আজ্ঞে। বলেই গোরাচাঁদ পালালো। সিংহেমশাইকে উদ্দেশ্য করে নীল বলল, বাড়ির অন্য লোকেদেরও তো একটু দরকার, ডেকে পাঠানো যাবে? যাবে না মানে? বলেই উনি বেরিয়ে গেলেন। তারপর একে একে সবাইকে ডেকে পাঠানো হলো। একমাত্র বড় কাকা প্রভাসবাবু বাদ, কারণ তিনি প্রায় বছর 5 আগে সেকেন্ড অ্যাটাকের পর বিছানায় শয্যাশায়ী। প্রত্যেকেরই জবানবন্দির সারাংশ থেকে ঘটনাটা যা দাঁড়ায় তা হলো চিদানন্দ মিত্র এই পরিবারের একদা বন্ধু, এখন গলগ্রহ। তার চালচুলো কিছুই নেই, ভবগুড়ে স্বভাবের লোক। মাঝে মাঝে কোথাও যেন উধাও হয়ে যান, আবার ফিরে এসে 1 মাস পর তার জন্য নির্দিষ্ট ঘরটিতে দখলদারি নেন। খাওয়া পড়া হাত খরচা সবই বড়মার আনুকূল্যে। বড়মার স্বামী ভবতোষবাবুর মৃত্যুকালীন ইচ্ছেটা নাকি এমনটাই ছিল, কিন্তু এই নিয়ে বর্তমানে অশান্তি চূড়ান্ত। এই অবাঞ্ছিত লোকটিকে এবারের কেউই সহ্য করতে পারে না। ঝগড়াঝাটি লেগেই থাকে। 1 মাস আগে প্রচণ্ড অশান্তির পর চিদানন্দ এ বাড়ি ছেড়ে কিছু টাকা কড়ি নিয়ে চলে গিয়েছিলেন। গতকাল সকালে আবার ফিরে আসেন। মেজমা সরমার দেবীর সঙ্গে এই নিয়ে তুলগালাম। মেজমা পরের দিনই তাকে জন্মের মতো বাড়ি থেকে চলে যেতে বলেন। রতনের দিদির বক্তব্য অনুসারে চিদানন্দ মেজমার মুখে পাল্টা জবাব দিয়েছিলেন যে এ বাড়িতে তারও অধিকার আছে, আর একান্তই যদি চলে যেতে হয় তাহলে হাটে হাঁড়ি ভেঙে দিয়ে তারপর যাবেন। আর তারপরে এই দুর্ঘটনা। সকালে রতনের দিদি ডাকতে গিয়ে চিদানন্দবাবুকে গলা কাটা অবস্থায় প্রথম আবিষ্কার করে। পুরো এজাহারই নিচ্ছিলেন সিংহমশাই, আর নীল মাথা নিচু করে চুপচাপ শুনছিল। সবশেষে এলেন সায়ন্তিনী দেবী, এবাড়ির বড় মা, অসামান্য সুন্দরী, বয়স প্রায় 50, কিন্তু শরীরকে বয়স ছুঁতে পারেনি। তাকিয়ে দেখার মতো রূপসী তিনি, এখন একটু এলোমেলো অন্যমনস্ক, দু চোখে লালচে আভা। বোধহয় এবাড়িতে এমন একটা নৃশংস মৃত্যুতে তিনি সত্যিই শোকাহত। ইঙ্গিতে সিংহমশাইকে চুপ করতে বলে নীল প্রশ্ন করল, চিদানন্দ বাবুর সঙ্গে আপনার পরিবারের পরিচয় কতদিনের? উনি আমার স্বামীর বন্ধু। আমার বিয়ের আগে থেকেই ওর সঙ্গে আমার স্বামীর হৃদ্যতা। পারিবারিক রিলেশন ছাড়াই উনি এই বাড়িতে থাকতেন বা গতকাল পর্যন্ত ছিলেন, সেটা কি আপনার স্বামীর ইচ্ছা অনুসারেই? হ্যাঁ। আপনার স্বামীর এরকম বিশেষ ইচ্ছার কারণ? সেটা আমার পক্ষে বলা সম্ভব নয়। আচ্ছা, আপনার সন্তান কটি? 2টি, একটি মেয়ে একটি ছেলে। আপনার মেয়েই তো সীমা বসু। আগে হ্যাঁ।
আপনি আমার মেয়েকে চেনেন নাকি? না, আপনাদের গোড়াচাঁদের মুখে ওই নামটা জেনেছি, কিন্তু ছেলে? এ বাড়িতে থাকে না। সে কি? কেন? সাবালক ছেলে, তার ইচ্ছে না থাকলে কি করতে পারি? কারণ কিছুই জানেন না? নিতান্তই পারিবারিক এবং ব্যক্তিগত কারণ। এ খুনের সঙ্গে তার কোনো সম্বন্ধ নেই। সেটা কি এখনই বলা যায়? এনিওয়ে, উনি থাকেন কোথায়? কোথায় থাকে জানি না, তবে ইউনিক মেডিকেলসের সেলস রিপ্রেজেন্টেটিভ। হঠাৎ নীল একটা বেমাক্কা প্রশ্ন করল। আচ্ছা, চিদানন্দবাবু কি দিয়ে দাড়ি কামাতেন জানেন? আগেই বলেছি, সায়ন্তনী দেবী অসামান্য সুন্দরী। বিশাল নয়না আগুন চোখে নীলের দিকে তাকিয়ে বললেন, উনি কোন পেস্ট দিয়ে দাঁত মাজতেন, কোন ধোপাখানায় কাপড় কাচাতেন, এসব প্রশ্নের জবাব কি আমার জানার কথা? অবশ্যই নয়। বলে নীল সজোরে খানিকটা মাথা দোলালো। তারপর বলল, আরেকটা প্রশ্ন করব। ওকে এই বাড়িতে খুন করতে পারে বলে আপনার কাউকে সন্দেহ হয়? গোয়েন্দাগিরি আমার পেশা নয়, তবে আমার মনে হয় না বাড়ির কেউ এ কাজ করেছে বলে। ঠিক আছে মিস্টার সিনহা, আপনার যদি কোনো প্রশ্ন থাকে তাহলে করতে পারেন। না, আমার আর কিছু জিজ্ঞাসা নেই। তারপর সায়ন্তনী বসুর দিকে তাকিয়ে বললেন, আপনার ঝিটাকে একটু পাঠিয়ে দিন তো। সায়ন্তনী বসু তীক্ষ্ণ দৃষ্টিতে একবার সিংহমশাইকে দেখে ঘর ছেড়ে চলে গেলেন। একটু পরেই এলো রতনের দিদি। অতি সাধারণ আট পড়ে চেহারা, বয়স হয়েছে ওই 40-45। সিংহমশাই এলোপাথারি প্রশ্ন করতে শুরু করলেন। শেষ হলে নীল কয়েকটা প্রশ্ন করল। তোমাদের চিদানন্দবাবু কি ঘরের দরজা খুলে শুতেন? সে না সূচক মাথা নাড়ালো। কালো নিশ্চয়ই দরজা বন্ধ করে শুয়েছিলেন? সে হ্যাঁ সূচক মাথা নাড়ালো। মিথ্যে কথা বলার শাস্তি কি জানো? কিছুক্ষণ আমতামতা করতে থাকে। নীলই প্রশ্ন ঘোরায়, এ বাড়িতে কতদিন কাজ করছো? সে বলল সে 20 বছর আগে বিধবা হয়ে এখানে এসেছিল। ঠিক আছে, তুমি এখন আসতে পারো। আরও আধ ঘন্টা পর আমি আর নীল উঠে পড়লাম। সিংহমশাইয়ের এখন অনেক কাজ। এখনও পর্যন্ত পুলিশ ফটোগ্রাফার আসেনি, মর্গ থেকেও কেউ এসে পৌঁছয়নি। উনি থেকে গেলেন। পরদিন বেলায় ঠিক 10টায় হাজির হলাম ইউনিক মেডিকেলে। গিয়ে কিন্তু শিখরবাবুর সঙ্গে দেখা হলো না। শিখর বসু সামন্তনী দেবীর ছেলে, মেডিকেল রিপ্রেজেন্টেটিভ, অডিটর ডিউটি। রিপোর্টিংয়ের সময় বেলা 12:05 উনি এলেন। ইয়াং হ্যান্ডসাম ছেলে, বয়স ওই 24-25-এর বেশি নয়, খুব স্মার্ট আর সপ্রতিভ। তবুও মুখের মধ্যে কোথাও যেন একটা চাপা দুঃখের ছায়া পড়ে রয়েছে, কেমন একটা বিষণ্ণ বিষণ্ণ ভাব। পরিচয় দিতেই আমাদের রিসেপশন রুমে নিয়ে গিয়ে বসালেন। এই সময় নীলের মুখ থেকে ওর পেটেন্ট স্বগোক্তি। আশ্চর্য! আমাদের মুখে চিদানন্দবাবুর মৃত্যুর সংবাদ শুনে শিখর কিছুক্ষণ গুম হয়ে বসে রইল। তারপর ধীরে ধীরে বলল, এই রকম একটা কিছু ঘটবে আগেই জানতাম। বোধহয় এটা ওর পাওনা ছিল। এই কথা বলছেন কেন? না, এমনি। বলুন, আমি আপনাদের কিভাবে সাহায্য করতে পারি? আপনি কি চান ওর মৃত্যু রহস্যটা প্রকাশ পাক? আমার চাওয়া না চাওয়ায় কিছু আসে যায় না। তাছাড়া একজন মাতাল ছন্ন ছাড়া ভব করে লোক পৃথিবীর করুণা ছাড়া আর কিছু সে চাইতে পারে না। তার মৃত্যু রহস্য নিয়ে আপনারা মাথা ঘামাবেন কিনা সেটা আপনাদের ব্যাপার। তা নিয়ে আই হ্যাভ নাথিং টু সে। একটা ব্যক্তিগত প্রশ্ন করব। করুন। আপনি ডাক্তারি পড়তেন? হ্যাঁ, 4th ইয়ার পর্যন্ত পড়েছি, ছেড়ে দিয়ে এই চাকরি নিই। বোধহয় রাগারাগি করে বাড়ি থেকে বেরিয়ে আসার জন্যে পড়াটা ছেড়ে দিতে হয়েছিল। আপনি ঠিকই ধরেছেন, তবে রাগারাগির কারণটা জিজ্ঞাসা করবেন না, বলতে পারবো না। বেশ, বলবেন না। তবে ওর খুন হবার কারণটা আপনি কিছু আন্দাজ করতে পারেন? প্রশ্নটা শিখর শুনেছে কিনা তা বোঝা গেল না, তবে অন্যমনস্কের মতো বলে ফেলল, অনেক অশান্তি আর দেনা পাওনার হিসেবে ঢুকে গেল। কিছু বলছেন? হ্যাঁ, না 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 না, কিছু না। আপনাদের যদি প্রশ্ন শেষ হয়ে থাকে তাহলে এবারে আমায় উঠতে হবে। অর্থাৎ শিখর আমাদের যেতে বলেছে। নীলও আর কিছু না বলে উঠে পড়ল।
দুপুরে খাওয়া দাওয়ার পর নীল অনেকক্ষণ ঘুম মেরে বসে রইল। বুঝলাম ও এখন মনে মনে অঙ্ক কষছে। ওকে বিরক্ত না করে একটা ম্যাগাজিন টেনে নিয়ে পড়তে শুরু করলাম। ঘণ্টাখানেক পর ও হঠাৎ গা ঝাড়া দিয়ে উঠে বসল। তারপর বলল, না, অনেক কাজ, তুই বস, আমি একটু ঘুরে আসি। তুমি বোধহয় এখন কিছুই বলবে না। কি বলবো কি, প্রশ্ন অনেক, একটারও কোনো উত্তর পাচ্ছি না। কীরকম? যেমন খুরটা কার? চিদানন্দবাবুর যে নয় তা আমি হলপ করেই বলতে পারি। কেন? পরে বলবো। তারপর ধর, কেন শিখর বাড়ি ছাড়ল? কেন শিখর ওই রকম কথা বলল? কেন কেউ চিদানন্দবাবুকে দেখতে পারত না? ঘরের দরজা যদি বন্ধই থাকবে তাহলে খুনি ঘরে ঢুকবে কেমন করে? খুনি কি বাড়ির কেউ নাকি বাইরে থেকে এসেছিল? যদি এসে থাকে তাহলে কে তাকে দরজা খুলে দিল? হাজারটা প্রশ্ন, একটারও কোনো উত্তর নেই। আচ্ছা, শিখরকে দেখে তোর মনে কিছু প্রশ্ন জাগেনি? কিসের? তুই একটা আস্ত গর্ধপ, যা করছিস কর। আমি একটু বের হচ্ছি, স্ট্রেট লাইন। ফোন করে পোস্টমর্টম রিপোর্টটা জেনে রাখিস। নীল কোথায় যেন বেরিয়ে গেল। তারপর এক নাগারে দুদিন বেপাত্তা। কোথায় যায় কি করে কিছুই বলে না। সেজেগুজে বের হয় আর ফেরে ঝোড়ো কাক হয়ে। এসে কাপের পর কাপ চা খায় আর বিছানায় লম্বা হয়ে শুয়ে কড়িকাঠের দিকে তাকিয়ে একমনে বিড়বিড় করে চলে। আরও 5 দিন এইভাবেই কেটে গেল। এর মধ্যে চিদানন্দবাবু পোস্টমর্টমের রিপোর্টও চলে এসেছে। স্টোমাকে হেভি লিকার ছাড়ার কিছুই পাওয়া যায়নি, অর্থাৎ শ্বাসনালী কেটে ফেলার কারণেই তার মৃত্যু ঘটেছে। এছাড়া এ ঘটনার আমি আর তেমন কিছুই জানি না, জানার চেষ্টাও করিনি, কারণ রহস্য ভেদটেদ আমার একেবারেই আসে না। ঠিক 5 দিনের দিন বিকেলেও ফিরল। একটা সিগারেট ধরিয়ে নিজেকে ইজি চেয়ারে গায়ে দিয়ে বলল, আমাদের কাশ্মীর যাবার ডেটটা কবে রে? খেয়াল আছে তাহলে? এ মাসের 15 তারিখে। তার মানে হাতে আর 2 দিন সময়, সব গুছিয়ে টুছিয়ে নে। কিন্তু ওদিকে তোমার খবর কি? ধরে ফেলেছ খুনিকে? তুই তো জানিসই, কোনো কাজ ফেলে রেখে দেওয়াটা আমার স্বভাবের বাইরে। আর একটা কাজ করতে করতে অন্য কাজ হাতে নেওয়া আমার চিন্তার বাইরে। মনে হয় কালই এই রহস্যের একটা জবনিকা টেনে দেওয়া যাবে। কিন্তু খুনটা করলো কে? সেটা কালই হবে, কিন্তু তার আগে একবার স্ট্রেট লাইনকে রিং কর। একজন কলকাতার বাইরে পালাবে, তাকে হাতছাড়া করতে আমি রাজি নই। কে? আগে লাইনটা তো ধর। একবার ডায়াল করে সিংহমশাইকে পাওয়া গেল। নীল উঠে ফোন ধরে বলল, চিদানন্দ খুনের ব্যাপারে কাল বোসদের বাড়িতে যাওয়াটা দরকার। খুনিকে ওইখানেই পাওয়া যাবে। হ্যাঁ, সকালই। আর একটা কথা, রতনের দিদি কলকাতার বাইরে যাচ্ছে, ওকে আটকান। সম্ভবত শিয়ালদা লাইন। একটু জেরা করলেই অনেক কিছু খবর পাবেন। ওকে, কাল দেখা হবে। ফোনটা নামিয়ে রেখে একমনে মাথা নিচু করে সিগারেটটা শেষ করলো নীল। তারপর উঠে বাথরুমে গেল স্নান করতে। যাওয়ার সময় বলে গেল, কাল সকালে ঠিক 8টায় রেডি থাকবি। আর আজ সারাদিনে একবারও বিরক্ত করবি না। খেয়ে উঠে কেবল ঘুম আর ঘুম। কিন্তু মানুষের আগে থেকে চিন্তা করার সময় যে কত হাস্যকর হয়ে ওঠে সেটা আরও একবার প্রমাণ হয়ে গেল। পরদিন ভোর 7টার সময় সীমা বসু ফোন করল। তিনি জানালো যে সায়ন্তিনী বসুকে আজ তার ঘরে মৃত অবস্থায় পাওয়া গেছে। ঠিক কাটায় কাটায় 11:55 17 আপ জম্মু তাওয়াই এক্সপ্রেসটা ছাড়ল। কোথাও বেড়াতে যাওয়ার আগে নীল মেজাজটাকে একেবারে অন্যরকম করে ফেলে। ভিটির ওর একদমই সহ্য হয় না। ফার্স্ট ক্লাস অথবা 2 টায়ার এসি কোচ ছাড়া ও আর কিছুই টিকিট কাটবে না। দুজন ছাড়া কামরায় কেউ ছিলাম না। সিটে গায়েলি দিয়ে নীল বলল, উস্কুসানি থামা, সব বলছে এক এক করে। তার আগে একটা সিগারেট দে। সিগারেট ধরিয়ে কয়েক মিনিট নীরবে টানলো। বোধহয় গুছিয়ে নিতে চাইছিল। তারপর ধীরে ধীরে বলতে শুরু করলো, একটা খুর, সেটা দিয়ে চিদানন্দকে খুন করা হয়েছে। রহস্যটা লুকিয়ে আছে ওটারই মধ্যেই। বোধহয় সেই সময় আমার মুখ থেকে একটা শব্দ বেরিয়েছিল, খুরটা কার। হ্যাঁ, খুরটা কার এটাই জানা ছিল আমার সবচেয়ে বড় প্রশ্ন। সাধারণত আজকাল খুরের চলটা কিন্তু কমে এসেছে। বেশিরভাগ লোকই সেফটি রেজার ব্যবহার করে। ওই বাড়িতে পুরুষ মানুষ চিদানন্দকে নিয়ে 3 জন।
কিন্তু 3 জনের কেউই খুর ব্যবহার করেন না। ভবতোষবাবুর মেজ ভাই প্রভাসবাবুর লম্বা লম্বা বড় দাড়ি আছে। ছোট ভাই দিবাকর হাল ফ্যাশনের মানুষ, রেজারেই শেভ করে। ওর ঘরে রেজারের সরঞ্জাম মজুত আছে, প্রমাণ পেয়েছি। বাকি রইলেন চিদানন্দবাবু, কিন্তু তার দাড়ি কামানোর প্রয়োজন পড়ে না। তার মানে? মাকুন্দ কথাটার মানে জানিস? হ্যাঁ, যে পুরুষের দাড়ি গজায় না। চিদানন্দবাবু ছিলেন জাত মাকুন্দ, জীবনেও গোপদারি ওঠেনি। একটু ভালো করে লক্ষ্য করলেই বুঝতে পারতিস। তাহলে খুঁটটা কার? হয় শিখরের, নয়তো মৃত ভবতোষবাবুর। বাইরের কারো হতে পারে? না, পারে না, কারণ খুন হয়েছে বাড়ির মধ্যেই। বাইরের কারোর আক্রোশ থাকলে পাঁচিল টপকে এত রিস্ক নিয়ে খুন করতে আসতে পারত না। চিদানন্দবাবু পর্দানশীল নন, যে কোনো মুহূর্তেই হত্যাকারী বাড়ির বাইরেই তাকে খতম করতে পারত। তাছাড়া খুর দিয়ে কেন? খুন করার জন্য তো অনেক ভালো ধারালো অস্ত্র পাওয়া যায়। খুরটা দেখেই আমার মনে হয়েছিল বাড়িরই কেউ এই কাজটা করেছে, এবং খুরটা চালাতে সে অনভ্যস্ত। কোনো রকমে কাজটা শেষ করে সে পালিয়েছে। এমনকি এতটাই আনাড়ি যে যাবার সময় খুরটা নিয়ে যেতেও ভুল করেছে। অর্থাৎ খুনি হঠাৎ উন্মত্ততাই এই কাজটা করেছে। তাহলে খুঁটটা কার? ভবতোষ বসুর। বাড়ির পুরনো ঝিপ রতনের দিদি কবুল হয়েছে যে ভবতোষবাবু খুর দিয়ে দাড়ি কামাতেন। খুরটা পুরনো হলেও কিন্তু দামি এবং বিলিতি জিনিস। দীর্ঘদিন অব্যবহারের পরেও এখনও ধার রয়েছে। কণ্ঠনালীর মধ্যে নরম জায়গাটা কেটে দেবার পক্ষে যথেষ্ট। এখন বলতো, এই খুরটা কার হাতে আসার সম্ভাবনা সব থেকে বেশি? হয় সীমা বসুর, নয়তো সায়ন্তনী বসুর। কারেক্ট। যদিও শিখর বসুর হাতে আসার সম্ভাবনাও ছিল, কিন্তু দীর্ঘদিন ও সে ছায়া মারায়নি এবং বাড়ি ছেড়ে চলে যাওয়ার সময় এক জামা কাপড়েই বেরিয়েছিল। তার মানে এই দুজনের মধ্যেই একজন খুনি? এখানে একটা সম্ভাবনা থেকে যায়। খুঁটটা কেউ চুরি করে ওদের ঘাড়ে চাপানোর জন্য এমনটা করতে পারে, কিন্তু তার আগে মোটিভটা জানা দরকার। খুনের মোটিভ জানতে পারলে খুনিকে খুব সহজেই চেনা যায়। চিদানন্দকে খুন করে কার কি লাভ? তার না আছে বিত্ত আর না আছে কোনো সামর্থ্য। তার নিজেরও ছিল প্রচুর অভাব। দেনা মেটানো আর নেশার যোগান দিতে দিতেই ভদ্রলোক দেউলিয়া হয়ে গিয়েছিলেন। তাহলে আর কি কারণ থাকতে পারে? হয় তিনি কারো স্বার্থ সিদ্ধিতে বাধা দিচ্ছিলেন, নয়তো তার দ্বারা কারো অস্তিত্ব বিপন্ন হতে চলেছিল। কি সেটা? এই কির উত্তর পেতে গেলে তোকে যেতে হবে শিখর বসুর কাছে। মনে আছে তোর? শিখরকে দেখেই আমি বলেছিলাম আশ্চর্য। কেন জানিস? কেন? শিখর বসুও মাকুন্দ। তার মানে কি বলতে চাইছো তুমি? তাই মাকুন্দর ছেলে অনেক সময় মাকুন্দ হয়, বা হওয়াটা বিচিত্র নয়, হরমোন ঘটিত একটা ব্যাপার। শিখর চিদানন্দ মিত্রের ছেলে। কি সব বলছো? সব যেন গোলমাল হয়ে যাচ্ছে, খুলে বলো। তাহলে বর্তমান থেকেই একটু পিছিয়ে চল। ভবতোষ বসু আইনজীবী হলেও ছিলেন অত্যন্ত ধার্মিক এবং উদাসীন প্রকৃতির। টাকা পয়সা প্রচুর রোজগার করতেন, কিন্তু সংসারে কোনো টান ছিল না। হঠাৎ সায়ন্তীকে দেখে উনি সংসারী হতে চাইলেন। ডাকসাইটে সুন্দরী বউ পেয়ে ভাবলেন জীবনে অনেকটা সুখী হবেন, চেষ্টাও করেছিলেন। কিন্তু সীমার জন্মের পর আবার তার জীবনে নেমে আসে নিঃসঙ্গতা আর বিপন্নতা। কেন জানিস? আমি কোনো উত্তর না দিয়ে ওর দিকে তাকিয়ে রইলাম। সিগারেটে একটা জোর টান দিয়ে ও বলল, চিদানন্দ মিত্রের জন্য। এই চিদানন্দ ছিলেন সায়ন্তীর পূর্ব প্রণয়, কিন্তু কার্যকরণে তাদের বিয়েটা হয়নি। চিদানন্দের বাউন্ডুলেপনার জন্যই হোক অথবা রোজগারহীনতার কারণেই হোক। সুন্দরী বউ প্রায়ই দুঃখের কারণ হয়, এটা বোধহয় ভবতোষবাবু কিছুদিনের মধ্যেই টের পেয়েছিলেন। সায়ন্তীকে একান্ত কাছে পেয়েও বুঝতে পারতেন যে সায়ন্তী অনেক দূরের মানুষ। টনি আমাদেরকে মিথ্যে কথা বলেছিলেন। চিদানন্দ ভবতোষবাবুর বন্ধু না, কোনোদিনই ছিলেন না। সায়ন্তী চিদানন্দকে কখনো ভুলতে পারছিলেন না। ভেবেছিলেন স্বামী এবং প্রেমিককে পাশাপাশি রেখেই চলবেন, কিন্তু তা তো আর হয় না, হলও না। কিছুদিনের মধ্যেই সায়ন্তীর আসল টানটা যে কোথায় তা বুঝে ফেললেন ভবতোষবাবু। অন্য কেউ হলে অন্য কিছু ঘটত,
কিন্তু ভবতোষ কোনো বাগবিতণ্ডাই গেলেন না, কোনো তিক্ততাতেও নয়। চিরকালের নির্বিবাদী মানুষটা নিজেকে গুটিয়ে ফেললেন সংসার থেকে, ডুবে গেলেন নিজের কাজে। স্ত্রীর সঙ্গে কোনো ব্যক্তিগত সম্পর্কই রাখলেন না, তবু শেষ রক্ষাটার হল না। বছর 3 বাদে সায়ন্তনী অন্তঃসত্ত্বা হলেন। আঘাতটা ভবতোষবাবুর বুকে এতটাই বেশি লেগেছিল যে উনি যতদূর মনে হয় শেষ পর্যন্ত আত্মহত্যা করেছিলেন। কেননা উনি ভালো করেই জানতেন যে শিখরের পিতা তিনি নন। তাহলে চিদানন্দের এ বাড়ি থাকার ব্যাপারে ভবতোষবাবুর মৃত্যুকালীন ইচ্ছেটা কি মিথ্যে? হ্যাঁ, ওটা সায়ন্তনী বসুকে বাধ্য হয়ে বলতে হয়েছিল, নইলে চিদানন্দের এই বাড়িতে থাকাটা হতো না। তাছাড়া উপায়ও ছিল না, কারণ চিদানন্দ লোকটা কতটা প্রেমিক ছিলেন জানি না, তবে লোকটাকে কোনো মতেই ভালো লোক বলা চলে না। একজন পুরুষের যত রকম বদভ্যাস থাকতে পারে তার সব কিছুই চিদানন্দের মধ্যে ছিল। প্রেমে অন্ধ সায়ন্তনী তা কোনোদিনই বুঝতে পারেননি। ভালোবাসার সত্যিই মানুষকে অন্ধ করায়। চোখটা খুলল অনেকদিন পরে। এই চিঠিটা পড়ে দেখ, চিদানন্দের বইয়ের মধ্যেই ছিল। হাত বাড়িয়ে চিঠিটা নিলাম, মেয়েলি হাতের লেখা। অনেক সহ্য করেছি, আর না। তোমার জন্যে আমি স্বামী হারিয়েছি, ছেলেও চলে গেছে। সীমার বিয়ের ব্যাপারে কোনো গণ্ডগোল আমি মেনে নেব না। তার জন্যে চরম কিছু করতেও পিছিয়ে যাব না। তলায় কোনো নাম ছিল না। চিঠিটা নীলের হাতে ফেরত দিয়ে দিলাম। বললাম, তারপর? ভবতোষবাবু মারা যাওয়ার পর চিদানন্দ ভেবেছিলেন রাজত্ব আর রাজকন্যা দুই তার হাতে এসে গেল। অর্থের লিপ্সা ছিল চিরদিনেরই। রীতিমতো টাকা পয়সার চাপ দেওয়া শুরু করলেন, কিন্তু ফলটা হলো উল্টো। চিদানন্দের এই বাড়িতে থাকাটা কারুরই মনোপুত নয়। তার উপর স্বচ্ছন্দ মেলামেশা, হিন্দুকরের বিধবা বউ। প্রত্যেকেই চাইছিল যে চিদানন্দ বাড়ি থেকে চলে যাক, বোধহয় সায়ন্তনীয়, কারণ তিনি বোধহয় পাল্টে যাচ্ছিলেন। অবহেলা আর ঔদাসীন্যে যা তিনি হারিয়েছিলেন তারই বিয়োগ ব্যথা দ্বিগুণ হয়ে ততদিনে ফিরে এসেছে তার বুকে। স্বভাবশান্ত মানুষটার নীরব উপস্থিতি স্মৃতি সায়ন্তনীকে এলোমেলো করে দিল। তার উপর ছিল শিখরের জন্মের জন্য হিন্দু নারীর সনাতন পাপবোধ। নিজেকে সরিয়ে আনতে চাইলেন চিদানন্দের সর্বগ্রাসী ক্ষুধার হাত থেকে, কিন্তু পারলেন না। চিদানন্দ সত্যিই চরিত্রহীন। শুরু করলেন ব্ল্যাকমেলিং। প্রয়োজন মতো টাকা না পেলে সবকিছু ফাঁস করে দেবেন এই ভয় দেখাতে তার বিন্দু বিসর্গ দেরি হল না। জোড়াতালি দিয়ে অনেকগুলো বছর কেটে গেছিল। শিখর তখন ডাক্তারি পড়ে। ভবতোষের পুরনো আলমারি থেকে একটা ডায়েরি পড়ে তার মাথাটা ঘুরে যায়। চিদানন্দের রক্ত গায়ে থাকলেও পরিবেশ মানুষকে অন্যরকম করে তোলে। সে কোনো গণ্ডগোল করেনি, চায়নি বসু বংশের মাথাটা হেট করতে। মাকে একখানা চিঠিতে সবকিছু জানিয়ে ঘেন্না, অপমানে আর লজ্জায় চিরদিনের মতো বাড়িটা ছেড়ে চলে যায়। শিখর চলে যাবার পর সায়ন্তনী আর কিছুতেই চিদানন্দকে সহ্য করতে পারলেন না। স্বামী হারিয়েছেন, ছেলেও চলে গেল। চিদানন্দকে বাড়ি ছেড়ে যাবার তিনি হুকুম দিলেন, কিন্তু বাঘ তখন মানুষের রক্তের স্বাদ পেয়ে গেছে। এই কামধেনু ছেড়ে কোথায় যাওয়া যায়? চলে যাওয়ার ভান করে টাকা নিতেন, চলেও যেতেন, আবার ফুরিয়ে গেলে এসে হাজির হতেন। এদিকে দেখতে দেখতে সীমার বিয়ে ঠিক হয়ে গেল। অথচ শনি গ্রহটি মাথার উপর থাকতে নির্বিঘ্নে কাজটা সারা যাবে না। তাই সায়ন্তনী উঠে পড়ে লাগলেন চিদানন্দকে বাড়ি থেকে বারবার সরানোর জন্য। তাল বুঝে চিদানন্দ মোটা দাও হেঁকে বসলেন। বললেন জীবনে কোনোদিনও তিনি আর মুখ দেখাবেন না, যদি 50,000 টাকা সায়ন্তনী তাকে দিতে পারেন। না হলে সবকিছু ফাঁস করে সীমার বিয়েটা পণ্ড করে দেবেন। যে চিঠিটা তুই পড়লি ওটা চিদানন্দের টাকা চাওয়ার উত্তর। আসলে কি জানিস, খুন না করে সায়ন্তনী দেবীর আর কোনো উপায় ছিল না। রাগের বশে স্বামীর ব্যবহৃত খুরটা দিয়ে ফালাফালা করে দিয়েছিলেন ঘুমন্ত চিদানন্দের গলাটা। কিন্তু খুনটা উনি করলেন কেমন করে? 50,000-এর দাবি শুনেই সায়ন্তনী দেবী মনস্থির করে নিয়েছিলেন যে দুধ কলা দিয়ে এই কালসা পার পোষা যায় না, একে সরাতেই হবে। রতনের দিদির মুখে চিদানন্দকে খবর পাঠালেন যে দরজা খোলা রাখতে। অনেক রাত্রে সবাই ঘুমিয়ে পড়লে বিশেষ দরকারে সায়ন্তনী দেখা করবেন। আর রতনের দিদিকে বলে রেখেছিলেন চিদানন্দ ঘুমিয়ে পড়লে যেন তাকে খবর দেওয়া হয়।
চিদানন্দ মদ খেয়ে অপেক্ষা করতে করতে যখন বেহুশ হয়ে ঘুমিয়ে পড়েছিলেন তখন প্রায় রাত 2টো। খুরের গায়ে পাথর ঘষে সদ্য শান দেবার দাগ পাওয়া গিয়েছিল। ওটা বোধহয় সেই রাত্রেই করা হয়েছিল। এরপর কাজ শেষ করাই আর হাঙ্গামা কোথায়। এই পর্যন্ত বলে নীল একটু থামল, তারপর বলল, সায়ন্তনী দেবীর জন্য তোর মানসিকতা কি বলে তা জানি না, তবে আমার একটা কথা মনে হয়, ভালোবাসা বড় সর্বনাশা প্রকৃতির, বিশেষ করে প্রথম প্রেম বড় কাদায় আর দুঃখ দেয়। কি ছিল চিদানন্দর? একমাত্র রূপ ছাড়া তো আর কিছুই নয়। অথচ তার জন্যেই জীবন মরণে সর্বশান্ত হয়ে গেলেন সায়ন্তনী। আসলে মেয়েরা যাকে ভালোবাসে বোধহয় এমন করেই বাসে, কেউ পায় ফুল আর কেউ পায় কাঁটা। নীল বলা শেষ করল। আমিও খানিকক্ষণ চুপ করে রইলাম। তারপর বললাম, চিদানন্দের জন্য বোধহয় শেখরেরও কিছু দুর্বলতা ছিল, তাই না? এই কেসটার আসল দুর্বলতার জায়গাটা তো ওটাই। যতই যাই হোক, চিদানন্দের জন্য শিখর একটা নরম জায়গায় পড়েছিল, মনের একটা কোণে। প্রথম দিনে আমাদের হাঁকিয়ে দিয়েছিল, বলেছিল চিদানন্দের মৃত্যু তদন্তে তার কিচ্ছু যায় আসে না, কিন্তু ওটা তার অভিমানের কথা। ওই অভিমান ডিঙিয়ে আমি যখন আরও বেশি করে ওর দুর্বল জায়গাটায় ঘা দিতে শুরু করলাম, তখন ওর পারিবারিক সমস্ত গোপন কথা আর না বলে পারল না। ও ভেবেছিল সব কথা বললে যদি খুনি ধরা পড়ে যায় তাহলে তার শাস্তি হবে। বেচারা বোধহয় কল্পনাও করতে পারেনি যে তার মা শেষ পর্যন্ত খুনি বলে প্রমাণিত হবেন। অবশ্য শিখর হেল্প না করলেও খুনি ধরা পড়তই, কেননা অজস্র নজির রেখে দেওয়া খুন এটা। আসলে কোনো প্রি প্ল্যান্ড ডেলিভারেট মার্ডার নয়, হঠাৎ সিদ্ধান্ত নেওয়া আর ঘটনা। খুরের গায়ে সায়ন্তনী দেবীর হাতের ছাপ ছিল। রতনের দিদি বা চিদানন্দ ছাড়াও সায়ন্তনী দেবীর ফুটপ্রিন্ট পাওয়া গেছে ওই ঘর থেকে। বোধহয় খুন করার পর হাতে রক্তের দাগও লেগেছিল। উত্তেজনায় সেই দাগটাও রয়ে গেছে সাদা চাদরে, অজস্র ভুল। এমনকি রতনের দিদিকে তাড়াতাড়ি করে দেশে পাঠিয়ে দেওয়ারও একটা ভুল চেষ্টা। কিন্তু সায়ন্তনী দেবী আত্মহত্যা করলেন কেন? নীল এবার চট করে কোনো উত্তর দিল না, আনমনে কি যেন ভাবল। তারপর বলল, এই প্রশ্নের সঠিক জবাব আমার জানা নেই। নিজের কলঙ্কিত জীবনের গ্লানিতে, নাকি ভালোবাসার মানুষের গলায় শেষ টানটুকু দেবার অনুশোচনায়, তা আমি জানি না। সৃজিত চৌধুরীকে সরাসরি গুলি করে হত্যা করবার জন্য তারই লিভ টুগেদার পার্টনার অর্পিতা বসুকে পুলিশ অ্যারেস্ট করে। পুলিশ অফিসার বিক্রম সেনকে থানায় ফোন করেন অর্পিতার প্রতিবেশী মালা বিশ্বাস। বিক্রম ও তার পুলিশ সঙ্গী একেবারে উপস্থিত হন অর্পিতার 3 রুম ফ্ল্যাটে। আশেপাশের ফ্ল্যাটের কিছু প্রতিবেশী তখনও অর্পিতা বসুর ফ্ল্যাটের সামনে ভিড় করে দাঁড়িয়েছিল। ভিড় পাতলা করে বিক্রম সোজা ঢুকে গেলেন অর্পিতার ঘরে। সৃজিতের প্রাণহীন দেহটা উপুর অবস্থায় পড়েছিল, ঘর জুড়ে দামি কার্পেটের ওপর। আর অর্পিতা প্রায় কিংকর্তব্য বিমূঢ় অবস্থায় মাথা হেট করে বসেছিল একটি সোফায়। 19 mm পিস্তলটি তখনও মাটিতে পড়ে রয়েছে। বিক্রম একবার সারা ঘরে চোখ বুলিয়ে নিলেন। সম্পন্ন গৃহস্থ, আসবাবপত্র দেখলেই সেটা বোঝা যায়। বিক্রম গিয়ে সৃজিতকে ভালো করে পরীক্ষা করে দেখলেন সৃজিত আগেই মারা গিয়েছে। অর্পিতার দিকে তাকিয়ে বিক্রম জিজ্ঞাসা করলেন, উনি মৃত? খুন কি আপনি করেছেন? অর্পিতা বিহল নেত্রে বিক্রমের দিকে তাকিয়ে বললেন, আমি তো কোনোদিনও কাউকে খুন করার কথা ভাবিনি। আমি জিজ্ঞাসা করছি, এই খুনটা কি আপনি করেছেন? না তো। করেননি? কিন্তু ঘরে বোধহয় আপনারা দুজনেই ছিলেন। মাঝে কিয়া এসে আমাদের জল খাবার দিয়ে গিয়েছিল। ডোন্ট মাইন্ড, যিনি মারা গেছেন তিনি আপনার কে হন? এবার নিরুত্তর অর্পিতা। না ম্যাডাম, চুপ করে থাকলে তো চলবে না, উত্তরটা দিন। উনি আপনার কে হন? খুব আস্তে আস্তে অর্পিতা বলে, উই আর লিভিং টুগেদার কতদিন? আফটার 4 months অফ মাই হাজব্যান্ডস ডিমাইস। এটা কি প্রি প্ল্যান্ড? আরে আপনার স্বামী মারা যাবার পর মাত্র 4 মাসের মাথায় আপনারা লিভ টুগেদার শুরু করলেন? একটু অদ্ভুত ঠেকছে। আচ্ছা, আপনার স্বামী কিভাবে মারা যান? একটা কার অ্যাক্সিডেন্টে। উনি অত্যন্ত ড্রিঙ্ক করতেন। সেই অবস্থায় গাড়ি চালাতে গিয়ে সপাটে ধাক্কা দেন একটা রোড রোলারের বিশাল চাকায়। স্পট ডেড। যিনি খুন হয়েছেন তার নামটা কি?
সৃজিত চৌধুরী। কি করতেন? উনি ফিল্ম লাইনে ছিলেন, অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর। আর আপনি? আমি একটা কলেজে পড়াই, ফিলোসফি। আপনাদের দুজনের মধ্যে রিলেশনটা কেমন ছিল? ওয়েল অ্যান্ড গুড। একবার মুখ তুলে দরজার দিকে তাকালেন। তখনও কিছু অতি উৎসাহী প্রতিবেশীর ভিড়। মেঝেয় পড়ে থাকা পিস্তলটা তুলে নিলেন বিক্রম। অবশ্যই তার হাতে নাইলনের গ্লাভস পরা। ঘুরিয়ে ফিরিয়ে দেখতে দেখতে বললেন, পিস্তলটা কার? আগে আমার স্বামীর। আপনাদের মধ্যে কোনো মনোমালিন্য অথবা সামথিং লাইক দ্যাট? এবারও নিরুত্তর। ঠিক আছে, আপনার যা বলার তা কোর্টেই বলবেন। আপাতত আপনাকে আমরা থানায় নিয়ে যেতে চাই। সঙ্গে যে 3-4 জন পুলিশ কর্মী এসেছিলেন তাদের উদ্দেশ্যে বললেন, বডি পোস্টমর্টমে যাবে, মর্গে একটা খবর দিয়ে দাও। আচ্ছা, আমাদের বিভা মাইতি এসেছে? সাব ইন্সপেক্টর দিব্যেন্দু ঘোষাল বলল, এই তো দাঁড়িয়ে আছে। বিভা, একে তুমি থানায় নিয়ে যাও। দিব্যেন্দু, তুমিও সঙ্গে যাও। একবার শেষ চেষ্টা করতে মরিয়া হলেন অর্পিতা। বাট স্যার, বিলিভ মি, আই ডিডন্ট কিল হিম। কোর্টে গিয়ে যা বলবার তাই বলবেন। আপাতত সাসপেক্ট পারসন হিসেবে আপনাকে নিতে বাধ্য হচ্ছি। ওরা চলে যেতে যেতে সমবেত সমাগম থেকে কয়েকজন লোককে ডাকলেন। তাদের মধ্যে 2 জন মহিলা আর 2 জন পুরুষ। স্ট্যান্ড বাই কনস্টেবলকে বললেন, যারা এখনও দাঁড়িয়ে আছে তাদের প্রত্যেকের হোয়ার অ্যাবাউটস, মানে কে কোন ফ্ল্যাটে থাকে সেটা জেনে চলে যেতে বলো। দরকার পড়লে তাদেরকে ইন্টারোগেট করব। সৃজিতের মৃতদেহ চলে যাওয়ার পর 4 জনকে ঘরের মধ্যে ডেকে আনলেন। এরা হলেন দীপালি বড়াল, বয়স ওই 23-24-এর মতো, বেশ সুশ্রী, যৌবনের লাবণ্য রয়েছে। আর একজন ভবানী বসাক, গিন্নিবানি চেহারা, বয়স আন্দাজ 45 থেকে 50-এর মধ্যে। আর 2 জন হলো শঙ্কর ভট্টাচার্য, অফিস গোয়ার, স্ত্রী পুত্র নিয়ে ঘর করেন। আর অন্যজন রমেশ ব্যাটওয়াল, প্রায় রিটায়ারমেন্টের মুখে মুখে বিরক্তি। বিক্রম তাকেই প্রথম ডাকলেন। কিছু প্রশ্ন করার আগেই রমেশ বললেন, আমি জাস্ট একটা গুলির শব্দ শুনেই এসে পড়েছি, কিন্তু কে যে কোথায় ওই মাঘ ভাতারের লহর পাকাচ্ছে এসব খবর রাখার তো আমার কোনো দরকার নেই। আমি কিন্তু আপনাকে কোনো প্রশ্নই করিনি। কি আর করবেন, টেনে হিঁচড়ে গাড়ি তো লাইনেই ফেলবেন, তাই আগে ভাগে বলে দিলুম। একটু আগে বললেন মাঘ ভাতার, ওরা কি স্বামী স্ত্রী ছিলেন? মাস কতক একসঙ্গে শোয়া বসা করলেই কি স্বামী স্ত্রী হয়ে যায় নাকি? হ্যাঁ, তার মানে ওরা লিভ টুগেদার করতেন। আগে হলে আমরা বলতুম রাঁড় পোষার কারবার চলছে, এখন সেটাই পোশাকি নাম হয়েছে, লিভিং টুগেদার। মহিলা তো শিক্ষিতা। বলে তো। আর ছেলেটি তো। হ্যাঁ, লুচ্চা লাইনের ফেরত পাঁচ। ওদের কোনো ঝগড়াঝাটি হতে শুনেছেন? না মশাই, আমি ইনসোমিনিয়ার পেশেন্ট, পিল খেয়ে ওই 10টার মধ্যে শুয়ে পড়ি, তারপর ওই পৃথিবীর রসাতলে গেলেও আমি কিছু জানতে পারি না। ভেরি সরি। ঠিক আছে, আপনি এখন আসতে পারেন। দ্বিতীয়জন শঙ্কর ভট্টাচার্য, কি করেন? একটা অফিসে চাকরি করি। এদের সম্বন্ধে কোনো কৌতূহল ছিল না? অর্পিতাদির সঙ্গে একটু মুখ চেনা আলাপ আর কি রয়েছে। উনি তো শিক্ষিকা, তাই মেয়ের এডুকেশনের ব্যাপারে একটু জিজ্ঞাসা করতাম। আপনার মেয়ে কি পড়ে? ক্লাস 8-এ। মানুষ কেমন ছিলেন, মানে অর্পিতা দেবী? ভালো, তবে একটু খ্যাপাটে গোছের। হঠাৎ হঠাৎ রেগে যেতেন। সুজিতের সঙ্গে মাঝে মধ্যেই, মানে আসলে কি জানেন, সৃজিত তো সিনেমা লাইনের লোক, মাঝে মাঝে ওই একটু মদ্যপান করত, যেটা অর্পিতাদি একদমই অ্যাকসেপ্ট করতে পারতেন না। তাই হয়তো। আপনি বলছেন অর্পিতাদি, আবার সৃজিত বসুকে বলছেন সৃজিত, ব্যাপারটা কি? আরে সৃজিত তো বাচ্চা ছেলে, কতই আর বয়স, এই 24-25। আর অর্পিতাদি কিছু না হলেও ওই 35 তো হবেই। তেলে জলে কখনো মিশ খায় নাকি? খিটির মিটি রোজই লেগে থাকতো। আজও হয়েছিল? তবে আর বলছি কি, এক পেট মদ খেয়ে সৃজিত যেই ঘরে ঢুকেছে, ব্যাস লেগে গেল ধুন্ধুমার। আর তারপরেই পিস্তলের আওয়াজ। আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি, ওই রক্তটা অর্পিতা দিয়ে ওকে গুলি চালিয়েছে। আপনি দেখেছেন? না মানে, তবে মনে হয় আমি দেখেছি। দেখেছেন কিভাবে? আমার ঘরের পূব দিকে জানলা দিয়ে ওদের ওই ঘরটা দেখা যায়। এক প্রস্থ চেঁচামেচির পর দেখলাম অর্পিতা পিস্তল বার করে গুলি চালিয়ে দিলেন। আর তারপরে করে শব্দ করে সৃজিত মাটিতে পড়ে গেল। আর একটাই প্রশ্ন করব, এই ফ্ল্যাটে ওরা দুজন ছাড়া আর কেউ থাকে না?
কেয়া থাকে, তবে ওরা যখন ফেরে তখন খাবার ব্যবস্থা করে দিয়ে কেয়া বাড়ি ছেড়ে চলে যায়। ঠিক আছে, আজ আমি চললাম। কেসটা কোর্টে উঠবে, হয়তো সাক্ষ্য দেবার জন্য আপনাদের দরকার হতে পারে। বিক্রম বেরিয়ে গেলেন। বিচারক প্রদ্যুম্ন চ্যাটার্জির এজলাসে সৃজিত হত্যা রহস্যের কেস উঠেছে। পাবলিক প্রসিকিউটর দিবাকর সান্যাল আর ডিফেন্স লয়ার শ্যামল সাহা। প্রদ্যুম্ন কেস শুরু করবার নির্দেশ দিলেন। কাঠগড়ায় বিধ্বস্ত অবস্থায় তখন অর্পিতা বসু। কদিন ধরেই প্রায় ছোড়ো কাক। পাবলিক প্রসিকিউটর তার একটানা নাটকীয় বক্তব্য রেখে প্রমাণ করতে চান যে অর্পিতা বসুই হলো আসল হত্যাকারী। বিচারক তখন জিজ্ঞাসা করেন যে আপনি কি এমন কোনো তথ্য বা প্রমাণ পেয়েছেন যা আপনার স্বভাষিত যুক্তির সপক্ষে কথা বলবে? পাবলিক প্রসিকিউটর বললেন, মাননীয় জজ সাহেব, এ কেসের মধ্যে কোনো কমপ্লিকেশন নেই। ঘরে অন্য কোনো প্রাণী ছিল না, থাকার মধ্যে একজন কাজের মেয়ে ছিল, তার নাম কেয়া। সেও কিছুক্ষণ পরেই চলে যায়। নিশ্চয়ই আশেপাশের বাড়ি থেকে কেউ এসে সৃজিতবাবুকে খুন করে চলে যাবেন না। তাছাড়া ওদের দুজনের মধ্যে তেমন গুড রিলেশনও ছিল না। বিচারক বললেন, এই তো আপনার অ্যাজাম্পশনের কথা হলো, বাট কোর্ট নিডস সলিড এভিডেন্স। কিন্তু কি প্রমাণ আছে? মোটিভটাই বা কি? শ্যামল সাহা বললেন, দিস ইজ মাই পয়েন্ট, মাননীয় বিচারপতি। আমার লার্নেড ফ্রেন্ড লোকমুখে কিছু কথা শুনে আমার মক্কেলকে দোষী সাব্যস্ত করার চেষ্টা করছে। সেখানে মার্ডারের কোনো উদ্দেশ্যই বোঝা গেল না। সেখানে আমার লার্নেড ফ্রেন্ড এত তাড়াতাড়ি কিভাবে ডিসিশনে আসতে পারেন? অবজেকশন। ওভাররুলড। ঘরে দুজন প্রাণী ছিল না তিনজন ছিল সেটা এখনো প্রমাণিত হয়নি। সেই কারণেই প্রথমেই আমি ওদের বাড়ির কাজের মহিলা শ্রীমতী কেয়াকে উইটনেস বক্সে আসার অনুমতি চাইছি। কেয়া দেবী থাকলে কাঠগড়ায় আসুন। কেয়া দাস কাঠগড়ায় এসে দাঁড়ালো। মোটামুটি সুশ্রী চেহারা। ডিফেন্স লয়ার শ্যামল সাহা সামনে এগিয়ে এসে জিজ্ঞাসা করলেন, আপনিই তো কেয়া দাস। আজ্ঞে। কতদিন এই বাড়িতে আছেন? আজ্ঞে বড়বাবুর আমল থেকে। বড়বাবু মানে দিদিমণির স্বামী। দিদিমণির স্বামী মানে মিস্টার বোস? আজ্ঞে। উনি তো মারা গেছেন। আজ্ঞে। আপনার দিদিমণির সঙ্গে ওনার সম্পর্ক কেমন ছিল? চকিতে একবার অর্পিতার দিকে তাকিয়ে নিয়ে কেয়া বলল, ওই যেমন থাকে। ওটা উত্তর হলো না। ভালো না খারাপ সেটা বলুন। আজ্ঞে স্বামী স্ত্রীর মধ্যে একটু আধটু তো ঝগড়া হবেই। একটু আধটু আর অনেকটার মধ্যে অনেক ফারাক আছে, কিন্তু ভেবে বলুন একটু। সত্যি কথা বলতে কি সাহেব, আমাদের দিদিমণি একটু রকচটা ধরনের। মানে পান থেকে চুন খসলেই ওনার মেজাজ গরম হয়ে যায়। আমাদেরও খুব সাবধানে কাজ করতে হয়। তোমাদের বড়বাবু কি দিদিমণির সঙ্গে প্রায় হাতাহাতি করতেন? দিনরাতই হতো। আসামির কাঠগড়া থেকেই চিৎকার করে উঠলেন অর্পিতা যে শি ইজ লাইং মিলর্ড। বিচারক বললেন, সাইলেন্স প্লিজ। আপনার পক্ষ নিয়ে যিনি লড়ছেন তাকেই বলতে দিন। মনে রাখবেন উনি আপনার লয়ার। মিস্টার ডিফেন্স লয়ার, ইউ মে প্রসিড। স্বামী স্ত্রীর মধ্যে তাহলে দিন রাতেই মারদাঙ্গা চলতো। তবে আর বলছি কি, তোমার ডিউটি কতক্ষণে ছিল? সকালে আসতুম আর সন্ধেবেলা চলে যেতুম। আমারও তো নিজের একটা সংসার আছে। বটেই তো। সন্ধেবেলা চলে যেতে যদি, তাহলে রাতের হাতাহাতিটা তুমি দেখলে কিভাবে? একটা গোঁত খেয়ে নিজেকে সামলে নিয়ে কেয়া বলল, দেখিনি সাহেব, তবে শুনেছি। কোথা থেকে? এই আশেপাশের বাড়ি থেকে। অর্থাৎ তোমার অভ্যেস আছে এ বাড়ি ও বাড়ির খবরাখবর করা? তা কেন, আশেপাশের ঘরে তো আমার জানাশুনো লোক আছে, তারাই বলে। তোমার কি মনে হয় অর্পিতা দেবী ওর বয়ফ্রেন্ডকে গুলি করতে পারেন? বললুম তো, উনি বেজায় রকচটা। একদিন তো লুচি বেলতে গিয়ে লুচিটা একটু লম্বা হয়ে গিয়েছিল, তো আমার হাত থেকে বেলনিটা কেড়ে নিয়ে আচ্ছা সে পিটিয়ে দিয়েছিলেন। অন্য উল্টো পাল্টা কথা না বলে যেটা জিজ্ঞাসা করছি তার উত্তর দাও। অর্পিতা দেবী কি খুন করতে পারেন? হ্যাঁ, তা উনি পারেন, রেগে গেলেই পারেন। তা যেখানে এমন প্রাণ সংশয়ের ব্যাপার, সেখানে এতদিন পড়ে আছে কেন? বাবু মারা যাবার পর তো আমি ছেড়েই দেব ভেবেছিলাম, কিন্তু মালাদি বলতে থেকে গেলাম। মালাদি? কে তিনি? নিচের বিশ্বাসবাবুর বড় মেয়ে। উনি কি ওই অ্যাপার্টমেন্টেই থাকে? অর্পিতা দিদিমণি নিচের ফ্ল্যাটে।
মালা দেবী কি তোমার লিগ্যাল অ্যাডভাইজার নাকি? উনি কি তোমার অভিভাবক? না, তা নয়, তবে বড়দের কথা শুনতে তো হয়ই। তাছাড়া এরা মাইনেটা ভালো দেয়, তাই। কি যেন নাম বললে? মালা বিশ্বাস না? আজ্ঞে। ঠিক আছে, তুমি এখন যেতে পারো। ও হ্যাঁ, মালা বিশ্বাসের বয়স কত হবে যেন? আজ্ঞে বছর 22-23 হবে। আর তোমার বয়স 33-34। মালাদি হয়ে গেল। আজ্ঞে এটাই তো হয়, মনিবদের তো আর নাম ধরে ডাকা যায় না। ঠিক আছে, এসো তুমি। কেয়া নেমে যেতেই পাবলিক প্রসিকিউটর বললেন, স্যার, সোজা কেসটাকে অযথা ঘুলিয়ে দেওয়া হচ্ছে। একটা ঘরে দুজনের মধ্যে বচসা হতে হতে একজন গুলি চালিয়ে দিল। অন্য কোনো তৃতীয় ব্যক্তি সেখানে আসার ঘটনাই ছিল না। আবার কোথা থেকে মালা বিশ্বাস এসে হাজির হলো সেটাও তো বোঝা যাচ্ছে না। জলের গতি নিম্নমোচী। জল গড়াতে গড়াতে কোথায় গিয়ে থামবে সেটা তো এত তাড়াতাড়ি বলা সম্ভব নয়। যে কোনো রহস্যের তল খুঁজতে গেলে যে অনেকটাই নিচে নামতে হবে। হ্যাঁ মিস্টার লর্ড, আমি মালা বিশ্বাসকে একবার উইটনেস বক্সে আনার জন্য অনুমতি চাইছি। অনুমতি দেওয়া হলো। উইটনেস বক্সে যিনি এসে দাঁড়ালেন তাকে দেখে শ্যামল সাহার ভ্রুটায় একটু কোচকালো। 22-23 বছর বয়সী অতি রূপসী এক সদ্য যুবতী। তার সঙ্গে ছিল উগ্র সাজের বহর। টিভি বিজ্ঞাপনে সব রকম কসমেটিক্সই বোধহয় ব্যবহার করে এসেছেন। মুখে আর নগ্ন বাহুতে অদ্ভুত গ্লো দিচ্ছিল। 2 মিনিট মালাকে দেখে নিয়ে পাবলিক প্রসিকিউটর এগিয়ে এলেন। তারপর বললেন, উড ইউ প্লিজ? সরে দাঁড়ালেন শ্যামল সাহা। পাবলিক প্রসিকিউটর দিবাকর প্রশ্ন শুরু করলেন, আপনি মালা বিশ্বাস? আজ্ঞে হ্যাঁ। আপনি তো পুলিশ রিপোর্ট বলছে মার্ডারের খবরটা আপনি প্রথম থানায় জানিয়েছিলেন। আজ্ঞে হ্যাঁ। আপনি কিভাবে জানলেন যে মার্ডার হয়েছে সেটা যদি একটু খুলে বলেন জজ সাহেবকে। সেদিন আমি তখন সবে অফিস থেকে ফিরছি, প্রায় 7:30 হবে। সবে 1 কাপ চা নিয়ে বসেছি, এমন সময় ওপরের ঘরে তুলকালাম শুরু হলো। এটা নিত্যদিনের ব্যাপার, কিন্তু প্রত্যেক দিন তো আর সহ্য করা যায় না। তাই ভাবছিলাম এর একটা প্রোটেস্ট হওয়া দরকার। চা শেষ করে উঠতে যাব, হঠাৎ গুলির আওয়াজ, কিছু একটা পড়ে যাওয়ার শব্দ। বুঝে নিলাম ফ্যাটাল কিছু একটা হয়েছে, সেই কারণেই থানায় ফোন করা। আপনার একবার খোঁজ নেওয়ার ইচ্ছা হলো না? ঘটনাটা ঠিক কি সেটা তো আপনার জানার একটা কৌতূহল থাকতেই পারে। আমার খোঁজ নিয়ে কী লাভ? সেই জন্যই তো ফোন করা ছাড়া আর কিছু করিনি। ন্যাচারালি কেউই আর উড়ো ঝঞ্ঝাটে মাথা গলাতে চায় না। আচ্ছা, আপনি যখন জানতে পারলেন যে সৃজিত বসু খুন হয়েছেন, আপনার কোনো রিয়াকশন হয়নি? বা কে খুন করতে পারে এমন কিছু মনে হয়নি? এরকম একটা ফ্যাটাল কিছু যে হবে সেটা আমার মন বলছিল। কেন? কদিন আগে রাত তখন ওই 12টা হবে, ওরা দুজনেই বেশ উচ্চস্বরে কথা বলছিল। সবটা শুনতে না পেলেও আমি কিছুটা শুনেছি। কথাটা কি সেটা একটু আদালতকে জানাবেন। অর্পিতা দেবীর কণ্ঠস্বর একটু তীক্ষ্ণ। উনি বলছিলেন, সৃজিত, তোমার মদ খাওয়াতে আমার আপত্তি আছে, কিন্তু তোমাকে তো ফেরানো মুশকিল। তবু সেটাও আমি মেনে নিয়েছিলাম, কিন্তু তুমি আমার সঙ্গে একটা সম্পর্কে জড়িয়ে আছো। এরপরে কিভাবে তুমি ওর সঙ্গে সম্পর্ক তৈরি করতে যাচ্ছ? মনে রেখো, এটা আমি কোনো মতেই মেনে নেব না। এই ওটাকে আমি জানি না। উত্তরে সৃজিত কি বলেছিল মনে আছে? সৃজিতের গলাটা একটু টিমিড, তবু শোনা গিয়েছিল, তুমি যার সম্বন্ধে বলছো শি ইজ মাই ফার্স্ট লাভ। তোমার পাল্লায় জড়িয়ে আই ডিড আ গ্রেট ব্লান্ডার। প্র্যাকটিক্যালি তোমার মতো মহিলার সঙ্গে থাকা আমার পক্ষে আর সম্ভব হচ্ছে না। প্লিজ লিভ মি অ্যালোন। তারপর অর্পিতাদিকে বলতে শুনলাম, কি বললে? বুড়ি কুত্তি হয়ে গেছি, আমাকে আর ভালো লাগছে না, তাই না? তো সৃজিত বলেছিল, ধরে নাও তাই। তাহলে আমার টাকায় এতদিন ফুর্তি মারলে কেন? নিজে সিনেমা করতে চাও আমার টাকায়, যেই দিতে পারবো না বলেছি তখন সম্পর্ক শেষ করে দিতে চাও? তোমার যদি তাই মনে হয় তবে তাই, বাট আই ওয়ান্ট টু গেট রিড অফ ইউ। অত সোজা নয়। তুমি কি ভেবেছো তোমাকে আমি এমনি এমনি ছেড়ে দেবো? মিস্টার বোসের মতো তোমাকেও একদিন পথের কাঁটা কিভাবে সরাতে হয় সেটা আমি জানি। ঠিক রাস্তায় না চললে দেখেছো আমার হাতে এটা কি? তোমাকে কুকুরের মতো গুলি করতে আমার মুহূর্ত চিন্তা করতে হবে না। তারপরে কি গুলির আওয়াজ? না স্যার, তার ঠিক 3-3 পর এই অবস্থা। থ্যাংক ইউ মিলর্ড।
এর পরেও কি আর কোনো প্রমাণ চাই? মিস্টার সৃজিত বসু সম্পর্কটাকে শেষ করতে চেয়েছিলেন, কিন্তু অর্পিতা দেবী সেটা চাননি। মাথা গরমে মহিলা সুযোগ বুঝে পথের কাঁটাটা সরিয়ে দিয়েছেন। বিচারক জিজ্ঞাসা করলেন, তার মানে আপনি বলতে চাইছেন ইটস এ কেস অফ ট্রায়াঙ্গুলার লাভ? অবভিয়াসলি সৃজিত বাবু মুক্তি পেতে চেয়েছিলেন, আর অর্পিতা দেবী সেটা দেবেন না, এটাই মোটিভ ছিল। বিচারক ডিফেন্স লয়ার শ্যামল সাহাকে বললেন। আপনার কিছু জিজ্ঞাসা আছে? নিজের জায়গা থেকে তিনি উঠে এলেন, তারপর বললেন, গুটি কয়েক প্রশ্ন আছে। ইউ মে প্রসিড। মালা দেবী, আপনি কি করেন? আমি একটা কর্পোরেট হাউসে চাকরি করি। ওয়েল, কেয়া দাসকে তো আপনি চিনতেন। কে কেয়া দাস? নামটাও শোনেননি মনে হচ্ছে। আচ্ছা, আমি আপনাকে স্মরণ করিয়ে দিচ্ছি, ঠিক আছে? অর্পিতা দেবীর বাড়িতে উনি কাজ করতেন এবং অর্পিতা দেবীর বাড়ির সব খবর আপনি ওর কাছ থেকেই পেতেন। ননসেন্স! এসব আষাঢ়ে গল্প আপনি শুনলেন কোথা থেকে? এটা তো শ্রাবণ মাস, আষাঢ়ে শুনেছি। এবার আমার কয়েকটা প্রশ্নের জবাব দিন। আপনি বললেন আপনার রুমটা অর্পিতা দেবীর ঠিক নিচেই, তাই তো? হ্যাঁ। আমি যতদূর খবর জানি যে আপনাদের ফ্ল্যাটটা পিলার সিস্টেম নয়, ওরা একটা অনেক দিনের পুরনো হোটেল, সেটাকেই রেনোভেট করে ল্যান্ডলর্ড ফ্ল্যাট সিস্টেম তৈরি করেছে, তারপরে ভাড়া দিচ্ছে। বাধা দিলেন পাবলিক প্রসিকিউটর। এসব কি আবোল তাবোল প্রশ্ন করছেন মিস্টার সাহা? বাড়ি তৈরির সিস্টেমের সঙ্গে খুনের কি সম্পর্ক? ওয়েল, আমার লার্নেড ফ্রেন্ডের বোধহয় জানা নেই যে বর্তমানের পিলার সিস্টেম তৈরি হওয়া ফ্ল্যাটগুলোর সঙ্গে সাবেকি বাড়ির কিছু তফাৎ আছে। কিন্তু পিলার সিস্টেমে যে স্ট্রাকচারগুলো তৈরি হয়, তাতে করে যে কোনো ঘরে একটা পেরেক পুঁতলে তা সারা বাড়িতে আওয়াজ ছড়িয়ে পড়ে। তাতে হলোটা কি? ওপর তলায় স্বামী স্ত্রী নিজেদের মধ্যে কি ঝগড়া করছেন সেটা সম্ভবত নিচের তলার কারোর কানে আসবে না। ভুল বলছেন। অর্পিতা দেবী তারস্বরে চিৎকার করে কথা বলেছিলেন, সেই কারণেই তা শোনা গেছে। কত ডেসিবেল হতে পারে জানি না। কিন্তু আর কেউ সেটা শুনতে পেল না। আচ্ছা মিস, সরি, আপনি মিস না তো মিসেস, সেটা জানাননি মালা দেবী? আমি এখনো মিস। গুড। সাধারণত সংসার ক্লান্ত মহিলাদেরই একটু আড়ি পাতা স্বভাব আছে। আপনারও কি তেমন আছে নাকি? কানের কাছে ঢাক পেটালে ওই শব্দের জন্য আর আড়ি পাততে হয় না। গুড। আপনি তো বললেন আপনি 3 দিন আগে শুনেছিলেন অর্পিতা বসু তার বয়ফ্রেন্ডকে কোনো একটা ব্যাপারে শাঁসিয়েছিল গুলি করবেন বলে। হ্যাঁ। আপনি গুলির আওয়াজ চেনেন? আগে কোনো দিনও শুনেছেন নাকি? আপনি কি বলতে চাইছেন? প্রশ্ন নয়, উত্তর দিন। গুলির আওয়াজ চেনেন, শুনেছেন? না। তাহলে কি করে বুঝলেন শব্দটা গুলির? অ্যাজিউম করেছিলাম। এবং সঙ্গে সঙ্গে পুলিশে ফোন করেননি কেন? আর আমি কি করতে পারতাম? প্রতিবেশীদের খবর দিতে পারতেন আপনি। তাহলে অনেক দেরি হয়ে যেত। অর্থাৎ আপনি জানতেন ওপরে একটা গুলি চলবার ঘটনা ঘটবে। দিবাকর বলে উঠলেন, অবজেকশন মিলর্ড, উনি সাক্ষীকে বিপথে চালনা করবার চেষ্টা করছেন। আমি কিছু এস্টাবলিশ করতে চাইছি না, কেবল হোয়াট ইজ হোয়াট সেটাই জানার চেষ্টা করছি। ইউ প্রসিড। থ্যাংক ইউ স্যার। এবার বলুন মালা দেবী, অর্পিতা দেবীর সঙ্গে আপনার কেমন আলাপ ছিল? ভদ্রমহিলাকে আমি দু চোখে দেখতে পারতাম না, আর উনিও না। এর কারণ? কারণ আর কি, ওনার সঙ্গে অন্য ফ্ল্যাটের কারোর সঙ্গেই তেমন সদ্ভাব নেই। সেটা ওনার স্বভাবের জন্যেই, আর আমারও তাই। দ্য পয়েন্ট টু বি নোটেড মাই লর্ড। হ্যাঁ, যা বলছিলাম মালা দেবী, কর্পোরেট অফিসে সারাদিন গাধার মতন খাটাখাটনির পরে বাড়ির কেচ্ছা শুনতে কিন্তু কারোরই খুব একটা ভালো লাগে না। আপনার কি ইনসোমনিয়া আছে? না। ডোন্ট মাইন্ড, সৃজিত বাবুর সঙ্গে আপনার কতদিনের আলাপ? আপনি কিন্তু আমাকে দিয়ে কিছু মিথ থেকে সত্য করার চেষ্টা করছেন। সত্য মিথ্যার ব্যাপারটা জজ সাহেব বুঝবেন। আপনি আমার প্রশ্নের উত্তর দিন। সৃজিত বসুকে আমি চিনি না। হ্যাঁ চেনেন। আমি যদি বলি কলেজ লাইফ থেকেই আপনাদের পরিচয়, তাই? এটা যেদিন প্রমাণ হবে সেদিন কিন্তু আপনি বিপদে পড়ে যাবেন। এমন সময় আদালতে 5টা বাজার ঘণ্টা পড়ল। কোর্ট ইজ অ্যাডজার্নড ফর টুডে। পরের মঙ্গলবার আবার এই কেস নিয়ে আলোচনা করা হবে। এই কথা ঘোষণা করেই বিচারক উঠে পড়লেন। স্পেশাল পুলিশ পারমিশন নিয়ে শ্যামল সাহা সেদিন জেলে গিয়ে দেখা করলেন অর্পিতার সঙ্গে। মিসেস বোস, এখনো পর্যন্ত আপনার বিরুদ্ধে কেসের গতিবিধি আপনি আমার কাছে সবকিছু খুলে বলুন।
সত্যিই যদি আপনি নির্দোষ হন তাহলে আই উইল ট্রাই মাই বেস্ট। বিশ্বাস করুন, আমি সৃজিতকে খুন করিনি। হ্যাঁ, ওর কিছু অন্যায় আবদার ছিল। ছবি করার জন্য ইনিশিয়ালি ও আমার কাছে লাখ দশেক টাকা চেয়েছিল, কিন্তু আমি স্পষ্টই বলেছিলাম আমার কাছে অত টাকা নেই। সেটাও বিশ্বাস করেনি। আপনার কাছে এত টাকা থাকা সম্ভব সেটা সৃজিত চৌধুরী কিভাবে কেস করলেন? ওর বিশ্বাস আমার স্বামী আমার জন্য অঢেল টাকা রেখে গেছেন। আপনার স্বামী কি করতেন? ব্যবসা, কিন্তু ইদানিং উনি লসে রান করছিলেন, ফলে ডিপ্রেশনে ভুগতেন এবং মদ্যপানের পরিমাণ বাড়িয়ে দিয়েছিলেন, আর তাতেই এক মিনিট। উইটনেস বক্স থেকে মালা বিশ্বাস বলেছিলেন যে আপনার স্বামীর মৃত্যুর ব্যাপারে আপনার নাকি কোনো ইনভলভমেন্ট আছে। আপনি মালাকে চেনেন না, তাই ওর কথা ধরে রেখেছেন। মালা একটি ফ্লার্ট টাইপের মেয়ে। মালার ওল্ড কলেজে গিয়ে খোঁজ নিলেই জানতে পারবেন কত ছেলের সঙ্গে ইললিগাল অ্যাফেয়ার্স ছিল। এখনও যেখানে চাকরি করে সেখানেও কিছু গসিপ আছে, এবং পরে আমি জানতে পারি সৃজিত ওয়াজ ওয়ান অফ হার বয়ফ্রেন্ডস, এবং এটা কলেজ লাইফ থেকেই। আসলে মেয়েটা খুবই অ্যাম্বিশিয়াস। সৃজিত সিরিয়ালের ডিরেকশনে যেতে চায়। সৃজিতের কাঁধে পা রেখে ও কুয়ো ডিঙোনোর চেষ্টা করে যাচ্ছে, আর সেই কারণেই টু বি ভেরি ফ্র্যাঙ্ক আমি ওকে পছন্দ করতাম না, এবং যেদিন থেকে শুনেছে সৃজিতের ফিল্ম মেকিংয়ের ব্যাপারে আমার কাছ থেকে কোনো রকম সাহায্য পাবে না, সেদিন থেকেই ও আমাকে আর দেখতে পারতো না। ওকে থামিয়ে দিয়ে শ্যামল সাহা বললেন, কিন্তু আপনি পিস্তল নিয়ে গিয়েছিলেন, ধমকও দিয়েছিলেন। আমার স্বামীর পিস্তলটা নিয়ে আমি গিয়েছিলাম কারণ সেদিন সৃজিত ওভারড্রাঙ্ক হয়ে আমাকে দিয়ে জোর করে চেক লেখাতে গিয়েছিল। আমি জাস্ট ওকে ভয় দেখাবার জন্য ওকে পিস্তল শো করি, বাট বিলিভ মি, আমি ট্রিগারে পর্যন্ত হাত ছোঁয়াইনি। হঠাৎ দেখলাম সৃজিত মাথা চেপে বসে পড়ল। গুলি লেগেছিল বাঁ দিকের রগে, আপনি ছিলেন কোন দিকে? ওর ডান পাশে। আপনি কি আদপেই কোনো গুলি চালিয়েছিলেন? না, বললাম না, আমি ট্রিগারে পর্যন্ত হাত ছোঁয়াইনি। কিন্তু লাস্টিক রিপোর্ট বলছে যে 9 AM পিস্তল থেকে মাত্র একটা গুলি বের হয়েছে। এটাই তো আমার কাছে একটা মিস্ট্রি। আপনার স্বামী কি কখনো পিস্তল নিয়ে যাতায়াত করতেন নাকি? ব্যবসা করতে গিয়ে ওর কিছু শত্রু থাকা অস্বাভাবিক নয়, তাই পিস্তলটা ওর সঙ্গেই। আপনি যা যা বললেন আমি ধরে নিতে পারি সবই সত্যি বলছেন। ইয়েস স্যার, তবে আমার একটা অনুমানের কথা জানাতে পারি। হয়তো আপনার মনে হতে পারে ইচ্ছে করেই আমি মালা বিশ্বাসের উপর দোষারোপ করতে চাইছি, কিন্তু অনুগ্রহ করে যদি। ঠিক আছে, আমি সব দিক খাতিয়ে একবার দেখছি। পুলিশ অফিসার বিক্রম সেনের অফিসে এসে হাজির হলেন শ্যামল সাহা। পূর্ব পরিচিত থাকায় বিক্রম বললেন, আরে মিস্টার ডিফেন্স লয়ার, বলো তোমার খবর কি? রাস্তা ভুলে নাকি? না হয় বিক্রম, তুমি তো কোর্টে চার্জশিট দিয়ে অ্যালিগেটরকে পাঠিয়ে দিলে। আগে না স্যার, আমি কেসটার পুরো খবরই রেখে যাচ্ছি। ভেরি গুড, এবার আমায় একটু হেল্প করতে হবে যে ভাইয়া। বেশ তো, বলো না কী সাহায্য চাই? তোমার কি মনে হয় অর্পিতা বসু দোষী নন? এখনই বলতে পারছি না, তবে হ্যাঁ বলো। আমি একজনের ঘরটা একটু সার্চ করে দেখতে চাই, এবং সেটা তুমি না হলে হবে না। কার? কেয়া দাস। মাই গড, শেষকালে কেয়া দাস? ও তো সোজার ভাষায় জি। হ্যাঁ তাই, তবু বেশ, কবে যাবে বলো? আসলে আজই। কিন্তু ওকে পেতে গেলে তো রাতে যেতে হবে। জানি। বেশ, আজ রাতেই তাহলে চলো। রাত তখন প্রায় 11:30। বিক্রম আর শ্যামল গিয়ে হাজির হলো কেয়া দাসের বাড়িতে। ছোট্ট একতলায় ছোট্ট একটা ঘর। ওরা মানে কেয়া দাস আর তার স্বামী, ওদের কোনো ইস্যু নেই। দরজায় জোর আওয়াজ শুনে কেয়া দাসের স্বামী এসে দরজা খুলে দেয়। বয়স বেশি নয়, 40-এর কাছাকাছি, ছেঁড়া গেঞ্জি আর লুঙ্গি পরা। বিক্রম জিজ্ঞাসা করলেন, এটাই তো কেয়া দাসের বাড়ি? আগে হ্যাঁ, কিন্তু পুলিশ কেন? কেয়া বাড়ি আছে? আগে আছে। আপনি কে হন? আমি ওর স্বামী। ঠিক আছে, একটু ডাকুন। কিন্তু ও তো শুয়ে পড়েছে। আরে ডাকুন ডাকুন, ঘুমোবার সময় অনেক পরে পাবেন। কথাবার্তার মধ্যেই কেয়া উঠে আসে। শ্যামলকে দেখে সে চিনতেও পেরেছিল। উকিলবাবু, আপনি?
কত টাকায় রফা হয়েছিল? আগে আপনি কি বলছেন বুঝতে পারছি না। পারবে। ঘরটা তল্লাশি নিলে সবই বেরিয়ে আসবে। বিক্রম, তোমার সঙ্গে যিনি এসেছিলেন তাকে একবার বলো তো ঘরটার আগা পাঁচতলা একেবারে সার্চ করে দেখতে। কে আর স্বামী বলল, স্যার এসব কি হচ্ছে, আমি তো কিছুই বুঝে উঠতে পারছি না। পারবে, নিশ্চয়ই পারবে। তা কিয়া দেবী, পিস্তলটা চালাতে তোমাকে কে বলেছিল? পিস্তল? বাবু, ও জিনিসটা তো আমি চোখে দেখিনি। শাস্তি তো তোমায় পেতেই হবে। খুন করার জন্যে আর মিথ্যে কথা বলবার জন্যে শাস্তিটা আরো বেড়ে যাবে। দুজনের জন্যেই। বলো, ঠিক কি কারণে তুমি সৃজিতকে খুন করেছো? বাবু, আমি কাউকে খুন করিনি। পৃথিবীর সব খুনই একই কথা বলে, কিন্তু মিস হিট হয়ে গিয়েছে। তোমার খুন করার কথা ছিল অর্পিতা বসুকে, কিন্তু আনাড়ির হাত গুলি দিয়ে লাগে সৃজিতের ঠিক ডান দিকের রকে। তুমি ঘরে ঢুকেছিলে দরজার ডান দিক দিয়ে, সৃজিত ছিল একেবারে তোমার সামনে, তাই না? মিনিট পাঁচেকের মধ্যেই কনস্টেবল লেডিটি বাক্স ভেঙে ফেলে এক থোক টাকা নিয়ে সামনে এসে ধরে। বিক্রম দেখলেন সবই 500 টাকার বান্ডিলের 4টে বান্ডিল, একটা ইংরেজি কাগজে মোড়া। হাসলেন বিক্রম, বললেন, ইংরেজি কাগজ কে পড়ে, আপনি না কেয়া? কোনো উত্তর নেই। বিক্রম আবার জিজ্ঞাসা করেন, কেয়া, আমি খবর নিয়েছি এই আবাসনে মোট 4টে ঘরে তুমি কাজ করো। আর মিস্টার দাস, আপনি কোথায় কাজ করেন? আগে একটা কারখানায়। কি রকম মাইনে পান? বলতে লজ্জা করে স্যার। আর কেয়া, তুমি কত পাও? 3 বাড়িতে 3000 আর অর্পিতা দিদি দিতেন 2000। কিন্তু এখানে আছে 2 লাখ টাকা। নিশ্চয়ই আপনাদের জমানো টাকা নয়। দুজনেই নিরুত্তর। বোথ অফ ইউ আর আন্ডার অ্যারেস্ট। সোমবার কোর্টে কেস উঠবে, তখনই সব কিছু বলবেন। হাউমাউ করে কেঁদে ওঠে কেয়া। বাবু, বিশ্বাস করুন, আমি এসব কিছু করতে চাইনি, কিন্তু ওকে থামিয়ে দিয়ে শ্যামল সাহা বললেন, তোমার ওই কিন্তুর উত্তর আমি জানি। সোমবার কোর্টে গিয়ে যা বলার বলো। প্রথমেই ডাক পড়ল মালা বিশ্বাসের। ডিফেন্স লয়ার প্রশ্ন তুললেন, তাহলে মালা দেবী, সৃজিত খুনের ব্যাপারে আপনি কিছু জানেন না? আপনাকে তো আগেই বলেছি এসব খুন খারাপির ব্যাপারে আমার কিছু জানা নেই। পারতপক্ষে আমি অর্পিতা বসুর ঘরের কোনোদিন যাইনি। হ্যাঁ, সত্যি আপনি অর্পিতা দেবীর ঘরে যাননি, এমনকি মার্ডারের দিনও। কিন্তু আপনি জানতেন যে মার্ডারটা সেই দিনই হবে। হোয়াট ডু ইউ মিন? প্রশ্ন নয়, উত্তর চাই। ওই দিনই যে একটা খুন হবে সেটা আপনি জানতেন, কারণ তার 1 সপ্তাহ আগে সৃজিত চৌধুরী আর অর্পিতা বসু সিভিল ম্যারেজ কোর্টে রেজিস্ট্রি ম্যারেজ করে। বলে উঠি নাই? সেটা আমার পক্ষে জানা সম্ভব নয়। সম্ভব, কারণ সেদিন রেজিস্ট্রি হয়, সেদিন বাড়িতে একটু খাওয়া দাওয়াও হয়েছিল। সৃজিতের জনা কয়েক বন্ধু এসেছিল, মদ্যপানও চলে অনেক রাত পর্যন্ত। অস্বীকার করবেন কি? জানি না। বাট ইট ওয়াজ আ ফ্যাক্ট। অর্পিতার ঘর থেকে ম্যারেজ রেজিস্ট্রেশনের সার্টিফিকেটটা পাওয়া গিয়েছে। ভালো তো, এতে আমি কি করতে পারি? বুকের মধ্যে যখন আগুনের ছ্যাঁকা লাগে তখন অনেক কিছুই করা যায়। কিসের ছ্যাঁকা? কলেজ লাইফের প্রথম প্রেমিক, যার সঙ্গে অনেকটা পথ হেঁটেছিলেন। সিনেমা সিরিয়াল লাইনে আপনি চেয়েছিলেন হিরোইন হতে। আপনার রূপ ছিল, গুণ ছিল, আর অভিনয়টা তো এখনও আপনি ভালোই করে যাচ্ছেন। যাক, সে কথা থাক। সৃজিত আর অর্পিতার লিভ ইন টুগেদার আপনি অনিচ্ছায় কিংবা বৃহত্তর প্রজেক্টের আশায় মেনে নিয়েছিলেন, কারণ অর্পিতার টাকা। কিন্তু যে মুহূর্তে অর্পিতা টাকা দিতে অস্বীকার করলো, সেই মুহূর্তেই আপনারা ঠিক করলেন যে অর্পিতাকে আর বাঁচতে দেওয়া যায় না, এবং অর্পিতার মৃত্যু হলে অর্পিতার সব সম্পত্তির মালিক হবেন সৃজিত চৌধুরী। অস্বীকার করেন কি? মালা নীরব। আরও আছে, 2 লক্ষ টাকা দিয়ে পরের বাড়ি কাজ করে একটি মেয়েকে আপনি কিনে নিলেন, যাদের আবির আনতে দোল ফুরিয়ে যায়। তারা একসঙ্গে 2 লক্ষ টাকা দেখলে কি আর লোভ সামলাতে পারে? হ্যাঁ, আপনিই চেয়েছিলেন অর্পিতাকে মারতে, এবং মেরেওছে। বলুন, স্বীকার করুন। কেরিয়ারের জন্য আপনারা সব কিছু করতে পারেন, নিজে তো ফাঁসলেনই। মধ্যেখান থেকে একজন খেটে খাওয়া কাজের মেয়েকেও দিলেন ফাঁসিয়ে। নিজে কিছুই করলেন না। কয়েকদিন নিজের ঘরে ওই কেয়াকে ডেকে নিয়ে গিয়ে শিখিয়ে দিলেন কি করে ট্রিগার টেনে দিতে হয়। কেয়া সব কিছু স্বীকার করে নিয়েছে। যদি বলেন তাহলে কেয়াকে এক্ষুনি কাঠ করায় তোলা যেতে পারে। ততক্ষণে মালা একেবারেই ভেঙে পড়েছে। একটু চুপ করে থাকার পর সে কেবল একটা কথাই বলল, গুলি আমি চালাইনি, চালিয়েছিল অর্পিতাদি, আর পিতলটা ছিল ওর স্বামীর।
অ্যাগেইন ইউর লাইন। আপনি একটা মস্ত বড় ভুল করে যাচ্ছেন। অর্পিতা দেবী যে গুলি চালাননি তার প্রমাণ আমি এক্ষুনি দিয়ে দিচ্ছি। এই বলে নিজের গাউনের পকেট থেকে একটা টয় পিস্তল বার করে কাঠগড়ায় দাঁড়ানো অর্পিতার উদ্দেশ্যে বললেন, অর্পিতা দেবী, মালা বিশ্বাস বলছেন আপনিই পিস্তল চালিয়েছিলেন। আমি আপনার সামনে দাঁড়িয়ে আছি, আপনি আবার মাথায় গুলি করুন। পাবলিক প্রসিকিউটর বললেন, এটা কি ধরনের পাগলামি হচ্ছে? লার্নেড ফ্রেন্ড তুলে যাচ্ছেন। দিস ইজ দ্য কোর্ট অফ ল। এখানে খুন খারাপই চলবে নাকি? সে কথায় কান না দিয়ে শ্যামল সাহা পকেট থেকে পিস্তল বার করে ছুড়ে দিলেন অর্পিতার দিকে। সেটি গিয়ে পড়ল কাঠগড়ার সামনে। নিন, এবার পিস্তল তুলুন অর্পিতা দেবী। না, দেরি করা নয়, তুলুন অ্যান্ড শুট মি। টেবিলের উপর থেকে একটা কাগজ তুলে নিয়ে শ্যামল সাহা বললেন, এখানে আমার লিখিত বয়ান আছে। আমার মৃত্যুর জন্য অর্পিতা দেবী কেন? কেউই তাই নন। কি হলো ম্যাডাম? কাঠগড়ার সামনে পড়ে থাকা পিস্তলটি কম্পিত হাতে বাঁহাত দিয়ে পিস্তলটা তুললেন অর্পিতা। অর্পিতার বাহাতে পিস্তলটা ধরা এবং সেই হাতেই ট্রিগারে চাপ দিলেন। শব্দ হলো। লর্ড, এতদিন যে কথাটা অনেকেই জানতো না সেটা হলো অর্পিতা দেবী লেফট হ্যান্ডার। এমনকি উনি লেখাপড়াও করতেন বাঁ হাত দিয়ে। ডান হাতে তাঁর পক্ষে গুলি করা একেবারেই অসম্ভব। আর সৃজিত চৌধুরী দাঁড়িয়েছিলেন তার ঠিক ডান পাশ ফিরে। একজন লেফট হ্যান্ডার গুলি চালালে সরাসরি চালাবে, তাহলে গুলিটা লাগতো ডান দিকের যে কোনো একটা অঙ্গে, ইভেন রকেও। বাট গুলি লেগেছিল ভিকটিমের বাঁ দিকের রগে। একজন লেফট হ্যান্ডারের পক্ষে ঘুরে গিয়ে তার বাঁ দিকের রগে গুলি চালানো সে তো প্রায় অসম্ভব। বিচারক জিজ্ঞাসা করলেন, তাহলে গুলিটা চালালো কে? হঠাৎ দর্শকের আসন থেকে কেয়া উঠে এসে বলল, আমি, বাবুরা আমি। ওই দিদিমণি আমাকে বেশ কয়েকদিন ধরে শিখিয়েছিল কিভাবে বন্দুক ধরতে হয়, কিভাবে আংটায় চাপ দিতে হয়। বাবুর ঘরের দরজা দিয়ে ঢুকে আমি আর কিছু না ভেবেই সোজা অর্পিতা দিদিকে লক্ষ্য করে আংটায় চাপ দিই। কিন্তু দেখলাম সৃজিতবাবু দড়াম করে মাটিতে পড়ে গেল। আমি আর ভয় সেখানে দাঁড়াইনি। মেয়েটি যা বলছে তা কি ঠিক? মালা মাথা নিচু করে দাঁড়িয়ে থাকে। তারপর একসময় প্রায় অস্ফুট স্বরে বলে যে ও ঠিকই বলেছে। আমার জাতও গেল, কুলও গেল। সৃজিতকে আমি চিরদিনের মতো হারিয়ে ফেললাম। আইনি পথে বিচারক তার রায় শুনিয়ে দেন। আমাদের আজকের গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক, আর কীরকম লাগলো সেটি কমেন্ট করে জানাবেন। আমরা আপনাদের মধ্যে থেকে একটি কমেন্ট পিন করে দেব। এই রকম গোয়েন্দা গল্প আর অ্যাডভেঞ্চার গল্প আমরা প্রায় নিয়ে আসি। আমাদের চ্যানেলটি ঘুরেও আসতে পারেন। আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আপনাদের ভালোবাসা একান্ত কাম্য। ধন্যবাদ।